ভয়ে ওরা 1951 সালে সার্ভেতে আর মাতৃভাষা বাংলা বলে। অসমীয়ারা বললো সিলেট ভেঙে গেছে তো এই জন্য সার্ভেতে কম এসেছে। আসলে তা ভয়ে এখনো আসামের অনেক এলাকায় ফ্যামিলিতে ভাষা বাংলা, আদমশুমারির সময় লিখে আমার মাতৃভাষা অসম। অথচ বাংলাদেশ আসাম সীমান্তটা কিন্তু ছোট, এবং উনি বললেন যে উদারনীতিক অর্থনৈতিক যুগে বর্ডার মুছে যাওয়ার কথা। আসাম বর্ডারে শুধু ফেন্সিং হয়নি, লেজার ভিত্তিক ফেন্সিং হয়েছে। প্রহরী না থাকলেও এখানে মারা পড়বে। এই সীমান্ত পেরিয়ে আসামে যাওয়া তো সহজ না, সম্ভবই নয় প্রায়। আচ্ছা, যদি যায় কেউ, কমন সেন্স কি বলে কোথায় থাকবে? সীমান্ত জেলাগুলোয় থাকবে, মুসলিম প্রধান জেলাগুলোয়। এনআরসিতে কি বের হলো? বলা হয়েছিল 50 লাখ লোক অবৈধভাবে আছে, এনআরসিতে ধরা পড়লেন 18 লাখ, 18-19। পুরো আসামের জনসংখ্যার 4-5% হবে। এখন যদি আপনি ঢাকায় এনআরসি করেন, 4-5 ভাগ লোকের কাছে কিন্তু আইডি কার্ড বা ইত্যাদি পাওয়া যাবে না, সাধারণত দরিদ্র মানুষের পক্ষে। আসামে এনআরসিতে যারা বাদ পড়লেন অধিকাংশ ছিলেন নদী ভাঙা মানুষ। কারো হয়তো স্কুলের সার্টিফিকেট কি দিয়েছে, স্কুলটাই নাই, নদীতে ভেঙে গেছে। কারো স্কুলটা আছে কিন্তু সার্টিফিকেট গুলো বন্যায় ভেসে গেছে। কারো বাড়িটা নদীতে ভেঙে গেছে। এই ধরনের মানুষই বাদ পড়েছিল এনআরসি। আবার এদের ভিতর যদিও বলা হয়েছিল, মানে প্রজেক্টটা শুরু হয়েছিল মুসলিমদের টার্গেট করে, কিন্তু সংখ্যাগরিষ্ঠই হিন্দু পাওয়া গেল এনআরসিতে যে 18 লাখ বাদ। বিজেপি তখন মুশকিলে পড়ে গেল, কারণ এনআরসিতে যেহেতু সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আটকা পড়লো, তখন বললো যে এই ক্যাব প্রজেক্ট আসলো, যে তোমাদের আচ্ছা আমরা নাগরিকত্ব সংশোধন করে দেব, তোমাদেরকে আমরা ওইভাবে তোমাদের নাগরিক বানিয়ে দেব, মুসলিমদের ব্যাপারটা থাকবে। এই মার্জিনালাইজেশন অফ মুসলিম। এই জন্য এই বইয়ের সাবজেক্টটা আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। এইখানে সমস্যাটা ওইখানে পেল। তবে প্রজেক্টের ওই যে বললাম একটা পলিটিক্যাল ইকোনমি ছিল, যেটা আমি বলেছি 1978 নির্বাচনের পরই শুরু হয়। আরেকটা ছিল সাংস্কৃতিক বিষয়, সেটা হলো বাংলা ভাষা। বাংলাভাষীদের সংখ্যা কমানো আসামে, পশ্চিমবঙ্গে। এই প্রজেক্টটা এখনো আছে। আপনারা জানেন, এটা আমি একটু ব্যাখ্যা করি। আসাম 1826 সালে ব্রিটিশরা দখল করে, টুকরো টুকরো নানা জিনিস দখল করে আসাম তৈরি। 1836 সালে কিন্তু বাংলা আসামের মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল। বাংলাভাষীদের সংখ্যাই বেশি ছিল। আমি আপনাদের ডেটাটা বলি। 1911 সালের সার্ভেটা, অসমীয়া সেখানে 22%, বাঙালি সেখানে 46%। 1873 সাল পর্যন্ত বাংলা সেখানে মানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল, এবং বাংলা থেকেই আসাম শাসন করা হতো। 1874-এ বাংলা থেকে বের করে শিলংকে রাজধানী করে আসাম পুনর্গঠন করা হয়, কিন্তু আবার 1905 সালে 5 থেকে 12 আসাম এবং পূর্ব বাংলা একসাথে। ফলে দেশ যখন একটা, ময়মনসিংহের লোক আসাম গিয়েছে, নোয়াখালীর লোক গিয়েছে, ধরেন মনে করেন এখন বাংলাদেশের নোয়াখালী থেকে আমি ঢাকায় এসেছি, কোনো কারণে এটা যদি ভাগ হয়, আমি কি এখানে অবৈধ হয়ে যাব? এরকম ঘটনা আসলে আছে বিপুল। যখন সেখানে চা বাগান হয়, চা শ্রমিকদের খাদ্যের অভাবের কারণে প্রচুর ধান চাষিকে আসাম ময়মনসিংহ থেকে নিয়ে যাওয়া হয়। সে অনেক কারণ ব্রিটিশ এরাই 47-এর পর টার্গেট হতে শুরু করলো। থাকাই মুশকিল হয়ে গেল। ভয়ে ওরা 1951 সালের সার্ভেতে আর মাতৃভাষা বাংলা বলে। 51 সালের সার্ভেতে অসমীয়া এসেছে 57 ভাগ, বাঙালি এসেছে 17%। অসমীয়ারা বললো সিলেট ভেঙে গেছে তো এই জন্য সার্ভেতে কম এসেছে। আসলে তা ভয়ে এখনো আসামের অনেক এলাকায় ফ্যামিলিতে ভাষা বাংলা, আদমশুমারির সময় লিখে আমার মাতৃভাষা অসম। তাকে তো থাকতে হবে। পশ্চিমবাংলার অনেক ইন্টেলেকচুয়াল এই দিয়ে অসমীয়া আসামের বাঙালিদের সমালোচনা করে, কিন্তু তার জন্য এটা একটা সার্ভাইভাল কোশ্চেন। মুশকিল হলো ঢাকায় বাংলাদেশি ইস্যু নিয়ে কেউ জানে না, জানার আগ্রহ নাই, কথা বলে না, বই লিখলে চলেও না। আমি জানি না নাম ইউনিভার্সিটিতে কি হবে, তবে ভালোই হবে মনে। যাই হোক,
বললাম যে আসামে এনআরসি পরে বিজেপি ক্যাটা নিয়ে আসে, এটা সারা ভারতে এখন ইমপ্লিমেন্ট হবে। আসামে এনআরসি হাস্যকর অনেক কিছু বলা যায়। ফখরুদ্দিন সাহেবের ফ্যামিলিও বাদ পড়েছে, জানেন বোধহয় আপনারা, যিনি ভারতের প্রেসিডেন্ট ছিলেন এবং আসামের রাজনীতিতে 1947-এর আগে যে বড় নেতা, ওনার ফ্যামিলির লোক এনআরসিতে বাদ পড়েছে। উনি নিশ্চয়ই বাংলাদেশ থেকে যায়নি ফখরুদ্দিন সাহেবের পরিবার। এরকম অনেক ঘটনা বলা যায় আর কি, যে এগুলা মানে পুরো প্রক্রিয়াটার যে একটা প্রকল্প সেইটা। এবং ওই যে 18 লাখ লোক যখন বাদ পড়লো, ফরেনার্স অ্যাক্টে প্রচুর আদালত বসলো, প্রচুর জেলখানা তৈরি হলো, এদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হলো। কিন্তু তারপর কে আসলো, আমি আলাপটা সংক্ষেপ করছি। এখন সারা ভারতে নাগরিকত্ব আইনের সংশোধনী কার্যকর হয়েছে, আপনারা দেখেছেন, গেজেট হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা এইটার পরে এনআরসি হবে, পশ্চিমবঙ্গে হবে, অন্য জায়গায়। এখন এনআরসি হলে তো কেয়ার মাধ্যমে যদি হিন্দু উদ্বাস্তুদের নাগরিকত্বের প্রবলেমটা শেষ হয়ে যায়, এনআরসিতে কারা আটকা পড়বে আমরা অনুমান করতে পারি। ফলে তাদেরকে নিয়ে বাংলাদেশের উপর একটা চাপ আসতে পারে, এটা আমার অনুমান। না আসলে আমি খুশি হব। কিন্তু দেখেন, কেয়া নিয়ে যে আমরা কথা বলছি, একজন আমাকে বলল যে এটা তো ভারতের অভ্যন্তরীণ বিষয়, এটা নিয়ে কেন আলাপ করব? আসলে ভারতের অভ্যন্তরীণ বিষয় হলে আমি অন্তত আলাপ করতাম, কিন্তু এই আইনে বাংলাদেশ কথাটা আছে, বলা আছে বাংলাদেশে, আফগানিস্তানে এবং পাকিস্তানে যারা ধর্মীয় কারণে নিপীড়নের শিকার, পারসিকিউশন অফ মাইনরিটিস, এই কথাটা কয়েকবার। তাহলে বাংলাদেশ হিসাবে তো কথা বলার সুযোগ আছে। কেয়াতে কার্ড অফ ইয়ার করা হয়েছে 2014 সালের ডিসেম্বর, অর্থাৎ 2014 সালের ডিসেম্বরের আগে এখানে যারা ধর্মীয় কারণে নির্যাতনের শিকার হয়েছে তাদেরকে, অমুসলিম, তাদেরকে নাগরিকত্ব দেওয়া। 2014 সালের আগে তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সবাই ক্ষমতা ছিল, কেউ এটা নিয়ে কথা বলছে না। খেয়াল করে তাদেরকে কি এই আইন কিভাবে অভিহিত করছে, তাদের তো বোঝা উচিত এই আইন তো একটা আন্তর্জাতিক চেহারা নিচ্ছে যখন এনআরসি শুরু হবে। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে আমরা কেন কথা বলছি? এটা তো আওয়ামী লীগ, বিএনপির বিষয় হওয়া উচিত, তাই না? তারা ক্ষমতা ছিল, এখন কে আইন বলছে তাদের আমলে মাইনরিটি পারসিকিউশন হয়েছে, কিন্তু বাংলাদেশে এটা নিয়ে কোনো আলাপ নেই। ফলে আমি মনে করি বাংলাদেশেরই একটা ভালো প্রবলেম আছে। আচ্ছা, এখন কে বলে যদি, এবং তারপরে যদি এনআরসি হয়, কিছু লোক বাদ পড়ে, নাগরিকত্বহীন থাকে, নানা কারণে বাদ করতে পারে। পশ্চিমবঙ্গে, আসামে যেটা হয়েছে, প্রচুর মানুষ সুইসাইড করছিল, বয়স্ক মানুষ, 80 বছর 90 বছর বয়স। পশ্চিমবঙ্গে ইলেকশনে ডামাডোলে আপনারা খবর পাননি, একজন লোক সুইসাইড করেছে, কে মানে ঘোষণার পর করেছে। সে ওইখানে চাকরি করতো, ওইখানেই জন্ম নিয়েছে, কিন্তু করেছে কারণ তাদের ফ্যামিলির কোনো কাগজপত্র নেই, অনেকগুলো কাগজ জমা দিতে হবে। এখন এনআরসি হওয়ার পরে বাংলাদেশে আমার মনে হয় এটা নিয়ে আলোচনা হবে, তার আগে হয়তো হবে মনে হয় আর কি। কারণ বর্মায় যখন, আমার মনে আছে, রোহিঙ্গাদের নিয়ে অনেক কিছু হতো, আমি লিখতাম, কেউ পড়তো না। 2017 সালে যখন ঘটনা ঘটলো, তখন বর্মা নিয়ে প্রচুর আগ্রহ তৈরি হয়ে গেল। এখন আমাকে বলা হচ্ছে বর্মা নিয়ে একটা বই লেখার জন্য, অনেক প্রকাশক বলে। আচ্ছা, যাই হোক, এরকম এখন প্রবলেমে পড়লে কি আমরা আগ্রহী হব? তার আগে কি আমরা একটু আগ্রহী হব না? প্রশ্ন হলো এনআরসি নিয়ে আমাদের চিন্তা ভাবনা কি হওয়া উচিত, আমরা কিভাবে নিজেদের অবস্থান গঠন বা পুনর্গঠন করব। এইখানে এখন তো লোকরঞ্জনবাদের যুগ। এখন আমি আমার ব্যক্তিগত কিছু অবজারভেশন বলব। এটা কিন্তু এনআরসিতে পলিটিক্যাল ইকোনমি আছে, বাংলা ভাষীদের সংখ্যা কমানোর প্রশ্ন আছে, মুসলিম প্রশ্ন আছে। বাংলা ভাষীদের কেন? বাংলাদেশ একটা বাংলা ভাষা প্রধান দেশ, পশ্চিমবঙ্গে বাংলাভাষী অনেক, ত্রিপুরায় আছে, বরাকে আছে, ব্রহ্মপুত্র উপত্যকায় আছে। বাংলা ভাষা ভারতের দ্বিতীয় মাতৃভাষা। বাংলার সাথে হিন্দির একটা ঐতিহাসিক মনস্তাত্ত্বিক হলেও একটা সংঘাত আছে, সেই সংঘাতও এখানে এই কে আইনের ভিতর আছে। আমি মনে করি মুসলিম প্রশ্ন আছে। আরএসএস এর যারা তাত্ত্বিক,
তাদের বই আপনারা অনেকে পড়েছেন, সেখানে স্পষ্টভাবে লেখা আছে আরএসএস মনে করে তিনটা হলো তার প্রতিপক্ষ, তিনটা শক্তি: কমিউনিস্ট, খ্রিস্টান, মুসলিম। কমিউনিস্ট এবং খ্রিস্টানরা খুবই সংখ্যায় অল্প, মুসলিমদের ব্যাপারে তারা বড় আকারে কনসার্ন দেখা যাচ্ছে। ভারতে একটা রাজ্য ছিল মুসলিম প্রধান, জম্মু কাশ্মীর লাদাখ, সেটার রাজ্য পরিচয় বাদ দেওয়া হচ্ছে, সেখান থেকে লাদাখকে ভেঙে ফেলা হচ্ছে, তারা অনেকটা সেটা এইভাবে সাইজ করে। তারপর বড় মুসলিম জনসংখ্যা ছিল আসামে এবং পশ্চিমে, ফলে দেখেন ক্যাটা এবং এনআরসির ব্যাপারটা এইদিকে কেন্দ্রীভূত হয়েছে। তো এই যে পলিটিক্যাল ইকোনমি, কালচারাল কোশ্চেন এবং রিলিজিয়াস কোশ্চেন, এই তিনটা মিলে কিন্তু এনআরসি। এখন আমরা কিভাবে এটা নিয়ে ভাববো, চিন্তা করবো? আমাদের এখানে এটাকে হিন্দু মুসলিম সমস্যা আকারে দেখার প্রবণতা আছে যে কোনো সেই 47 যে আমরা আমাদের শেখানো হয়েছে সবকিছু এই ফর্মুলা নিয়ে দেখো। আমি মনে করি এইসব বিষয়ে এই ওই একই ফর্মুলা দেখতে যাওয়া সেলফ ডিবেটিং। আমার ব্যক্তিগত হলো এগুলা সামাজিক ন্যায় বিচার, অর্থনৈতিক ন্যায় বিচার, ধর্মীয় স্বাধীনতা, ওইসব জায়গা থেকে আমাদের এগুলা দেখলে আমরা ভারতের ভিতরও অনেক মানুষকে, যেমন দেখেন পানি নিয়ে আমরা কথা বলি, আন্তর্জাতিক নদীর পানি, কিন্তু আন্তর্জাতিক আইনগুলা এমন আমাদের বাংলাদেশের মানে সব অবহিকার ফেভারে আছে যে এটা নিয়ে কথা বললে ভারতের প্রচুর মানুষের সমর্থন। আমরা সীমান্ত হত্যা নিয়ে কথা বলি না, বলা হয় কম। পশ্চিমবঙ্গে অনেক মানুষ, আমার ধারণা কীর্তি রায়ের কথা এখানে অনেকে হয়তো শুনেন, কিন্তু উনি এগুলো নিয়ে ওইখানে কথা বলছেন। এরকম অনেক মানুষকে পেতাম আমরা, আন্তর্জাতিক ভাবেও বহু মানুষকে পেতাম। এই বিষয়গুলো এমন যৌক্তিক বাংলাদেশের দাবি